আমরা প্রাইমারি স্ট্রাকচার বলতে কি বুঝি? প্রাইমারি স্ট্রাকচার বলতে বুঝি হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড। এখন এটা ডিক্টেটেড হয় কি দিয়ে? ডিক্টেটেড হয় জিন দিয়ে। আমি তোমাদেরকে আগের ছবিতে দেখাই দিয়ে আসছি, তোমাদেরকে প্রথম দিন আমি একটা ভিডিও দেখাইছিলাম এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওটা তোমরা একটু মনের ভিতরে গেঁথে নাও, কারণ এটা তোমাদের পরে প্রোটিনের স্ট্রাকচার বুঝতে খুব কাজে লাগবে। তাহলে এইবার এইটা দেখলে তোমরা ইজিলি বুঝতে পারতেছো এটা কি, এটা পলিপেপটাইড চেন। এই যে লেফট সাইডে আমরা পলিপেপটাইড চেন কিভাবে রিড করি? লেফট সাইডে থাকে অ্যামাইনো গ্রুপ, রাইট সাইডে থাকে কার্বক্সিলিক গ্রুপ। লেফট সাইডে ফ্রি অ্যামাইনো গ্রুপ থাকে, রাইট সাইডে ফ্রি কার্বক্সিলিক গ্রুপ থাকে। আর এই যে জি আই ভি এই যে শব্দ তোমরা দেখতে পাচ্ছ, all these are what? all these are amino acid. এখন আমি তোমাদেরকে জাস্ট এই একটু ছবিটা এটা একটু দেখাতে চাই। সেটা হলে দেখো, এটা তো আমি ক্লাসে যখন পড়াই বাচ্চাদেরকে তখন সবসময় এটা দেখাই যে এই যে একটু আগে যে মালাটার মতো দেখলে না, এটা একটু খেয়াল করো। এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা পুঁথির মালার মতো। এই যে এক একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই এক একটা অ্যামাইনো অ্যাসিড কি লাগানো থাকলো কি দিয়ে? একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যাসিডের সাথে লাগানো থাকলো কি দিয়ে? লাগানো থাকলো হচ্ছে পেপটাইড বন্ড দিয়ে, তাই তো? একটার সাথে আরেকটা লাগানো থাকবে পেপটাইড বন্ড দিয়ে। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড, আর এই যে একটা অ্যামাইনো অ্যাসিড 1 নম্বরে কোনটা বসবে, 2 নম্বরে কোনটা, 3 নাম্বার, 4 নাম্বার কোনটা বসবে, এটা কিন্তু তোমাকে জিন ডিকটেট করে দিবে, তাই না? জিন কিন্তু আগে থেকে তোমাকে ডিকটেট করে দিল। কারণ আমরা জানি যে এরকম তিনটা পাশাপাশি কনজিকিউটিভ নিউক্লিওটাইড বেস নিয়ে এক একটা কোডন, আর এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তাহলে এই যে যেটা এটা তাহলে এই যে স্প্রেড যেটা হয়ে গেল, এটা কি হলো? এটা তাহলে হচ্ছে তোমার প্রাইমারি স্ট্রাকচার। ওকে, এখন এই যে প্রাইমারি স্ট্রাকচার আমি বলেছিলাম যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপ থাকে, সেই আর গ্রুপ হচ্ছে ডিফারেন্ট মানে কি? ইট ভ্যারিজ ফ্রম অ্যামাইনো অ্যাসিড টু অ্যামাইনো অ্যাসিড। এখন প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপ কিন্তু ডিফারেন্ট। এখন এই পাশের অ্যামাইনো অ্যাসিডের সাথে পরের অ্যামাইনো অ্যাসিডের যে আর দুইজনের মাঝে একটা হাইড্রোজেন বন্ডিং হয়। এই হাইড্রোজেন বন্ডিং যে হয়, সেই হাইড্রোজেন বন্ডিংটা হওয়ার জন্যই যদি তোমার এই ধরনের এই যেরকম লুপ তৈরি হয় অথবা বিটা প্লেটেড শীট অথবা হেলিক্যাল স্ট্রাকচার যেটাই তৈরি হয় না কেন, সেটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। এবং সেইটাই যদি আরো একটু তুমি প্যাঁচায় পুচায় 3 ডিমেনশনাল স্ট্রাকচার যখন তৈরি করবা, একটা 3 ডিমেনশনাল স্ট্রাকচার তৈরি করবা, সেটাই কিন্তু টারশিয়ারি স্ট্রাকচার। আমি জানি না, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো মালাটা নিয়ে, একটা মালা নিয়ে, একটা পুঁতির মালা নিয়ে বা একটা তসবি নিয়ে। আমি এটা একটা তসবি নিয়ে আসছি, একটু কালারফুল বলে আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে তোমাদেরকে বুঝাতে পারবো। তাহলে এইভাবে করে যে পেঁচায় পুচায় লাস্টে যেটা তৈরি হলো, এটা 3 ডিমেনশনাল যে স্ট্রাকচার, এটাই হচ্ছে তোমার টারশিয়ারি স্ট্রাকচার। ঠিক আছে, চলো আমরা আবার স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, এখন আমাদের বডিতে সাধারণত জেনেটিক যে ডিজিজ গুলো, তোমরা এই যে জেনেটিক ডিজিজ গুলো যখন পড়বা, সেই জেনেটিক ডিজিজ গুলো কিন্তু আসলে কি হয়, ওই যে আমি দেখাই দিয়ে আসলাম তোমাদেরকে, কিসের জন্য হবে? যদি প্রাইমারি স্ট্রাকচারে কোথাও মিউটেশন থাকে তাহলে কিন্তু সেই জেনেটিক ডিজিজ হয় সাধারণত। এই যে আমি পরে বললাম যে এই যে প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচার মানে আমি বলেছিলাম যে তোমরা জানো যে বিটা প্লেটেড শীট অথবা আলফা হেলিক্স এইভাবে থাকে। এটা আর কিছুই না, এই পাশাপাশি যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে তাদের আর গ্রুপের ভিতরে যখন হাইড্রোজেন বন্ডিং হয়, সেটার জন্য এই বন্ডিং এর জন্য যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাই হচ্ছে আইদার ইন দা ফর্ম অফ বিটা প্লেটেড শীট, মানে ঢেউটিন দেখেছো কিনা গ্রামে, ঢেউটিনের মতো হবে, অথবা এরকম হেলিক্যাল স্ট্রাকচার হবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। আর টারশিয়ারি স্ট্রাকচারটা কি? টারশিয়ারি স্ট্রাকচার তোমরা তো জানো যে একটা প্রোটিন বানাতে গেলে আমার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগবে, মোর দ্যান 100 বা তার চেয়েও বেশি, কয়েক লাখ অ্যামাইনো অ্যাসিড ওখানে থাকতে পারে। তাহলে সেই অ্যামাইনো অ্যাসিড গুলো কিছু তো থাকবে, ওই যে তোমাদের ওই জন্য আগে দেখে আসলাম, কিছু থাকবে হাইড্রোফোবিক, কিছু থাকবে হাইড্রোফিলিক। ওই যে যেগুলো নন পোলার অ্যামাইনো অ্যাসিড মানে তারা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে তখন তাদেরকে কি করতে হবে? তাদেরকে তো সেন্টারে দিয়ে দিতে হবে, তাই না? আর বাইরের দিকে কি চলে আসবে? হাইড্রোফিলিক গুলো চলে আসবে। এই জন্যই দেখবা যে এখানে যেটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার, এখানে 3 ধরনের বন্ডই থাকে। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, ওই যে প্রথমে বললাম সেকেন্ডারি স্ট্রাকচারের সময় হাইড্রোজেন বন্ডিং করতে হবে। তারপরে ডাইসালফাইড ব্রিজ থাকবে, পাশাপাশি দুইটা মানে একটা পলিপেপটাইড চেনের দুইজনের মাঝে আবার একটা ডাইসালফাইড ব্রিজ থাকতে পারে। এছাড়া আয়নিক বন্ড থাকবে। এটা করে কি হয়, একদম সেন্টারে পাঠাই দিবে হচ্ছে যেগুলো হাইড্রোফোবিক সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে, আর বাইরে দিয়ে দিবে হাইড্রোফিলিক গুলোকে, দিয়ে এটাকে একটা ফাংশনালি অ্যাক্টিভ প্রোটিনে কনভার্ট করবে। সেটাই হচ্ছে তোমার টারশিয়ারি স্ট্রাকচার।
এবার দেখো যে এইটা, এই যে এ হচ্ছে এটা প্রাইমারি স্ট্রাকচার, এই যে বি এখানে যখন হাইড্রোজেন বন্ডিং হয় সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্রাকচার। হাইড্রোজেন বন্ডিং, ডাইসালফাইড বন্ডিং এবং আয়নিক বন্ডিং সব মিলাই 3 ডিমেনশনাল যে স্ট্রাকচারটা তৈরি হলো সেটাই হচ্ছে তোমার টারশিয়ারি স্ট্রাকচার। আর কোয়াটারনারি স্ট্রাকচার মনে রাখবা যে কোয়াটারনারি স্ট্রাকচার সব প্রোটিনে থাকবে না। কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি করার প্রি রিকুইজিটি হচ্ছে কি, যে তার তোমাকে মোর দ্যান 1 পলিপেপটাইড চেন থাকতে হবে। তার মানে যে সমস্ত প্রোটিনের মোর দ্যান 1 পলিপেপটাইড চেন আছে সেইগুলোতেই শুধুমাত্র কোয়াটারনারি স্ট্রাকচার থাকবে। সাধারণত কোয়াটারনারি স্ট্রাকচারে তুমি এই যে অ্যাজ ফর এক্সাম্পল হেমোগ্লোবিনের কথা চিন্তা করে দেখো, এখানে কয়টা পলিপেপটাইড চেন থাকে? এখানে কিন্তু 4টা পলিপেপটাইড চেন থাকে, আলফা 1, আলফা 2, বেটা 1, বেটা 2। এই যে এরা যে চেন বেটা 1 এটাকে বলা হয়, এ কিন্তু প্রথমে আগে কি করেছিল, নিজে আগে একটা তাদের একটা প্রথমে প্রাইমারি মানে একটা পলিপেপটাইড চেন ছিল, সেটার আবার একটা সেকেন্ডারি স্ট্রাকচার হয়েছিল, সেকেন্ডারির পরে যে সে টারশিয়ারি স্ট্রাকচার হয়েছিল, টারশিয়ারি স্ট্রাকচার হওয়ার পরে তারপরে নিজেদের ভিতরে যে বন্ডিং তৈরি করলো সাধারণত হাইড্রোজেন এবং আয়নিক বন্ডিং এর মাধ্যমে, তারাই 4জন মিলে যে জোড়া লাগলো সেইটাই হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে তোমাদের কিন্তু আমরা এই প্রশ্নটা করে থাকি যে সব প্রোটিনে কি কোয়াটারনারি স্ট্রাকচার থাকবে? না, সব প্রোটিনে কোয়াটারনারি স্ট্রাকচার থাকবে না। কোয়াটারনারি স্ট্রাকচার হতে গেলে প্রি রিকুইজিটি হচ্ছে মোর দ্যান 1 পলিপেপটাইড চেন থাকতে হবে। আর এক একটা পলিপেপটাইড চেনকে আমরা বলে থাকি এক একটা সাব ইউনিট। এই আমি ছবিগুলো দিয়ে দিয়েছি, এরপরে তোমরা আরেকবার দেখবা। আর আমি, আচ্ছা শোনো, তোমাদেরকে বলে দিই, আমি যে তোমাদের রেফারেন্স দিয়ে দেই সেই রেফারেন্সের ভিতরে দেখবা যে কিছু ভিডিও দেওয়া আছে। আমি তো তোমাদেরকে অ্যানিমেশনটা ওইভাবে দেখাতে পারি না টাইম কনস্ট্রেনের জন্য, তো ওই অ্যানিমেশন গুলো একটু তোমরা প্লিজ দেখে নিও, ঠিক আছে? তাহলে তোমরা এটা জেনে গেলা যে কোয়াটারনারি স্ট্রাকচার কিন্তু সব প্রোটিনে থাকবে না।